আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যে অস্ত্র দিতেছেন, রাজনীতিবিদরা কি একবারও চার্জ করছে যে আপনি পুরনো অস্ত্র উদ্ধার করতে পারেন না, আবার নতুন অস্ত্র দিতেছেন, এই অস্ত্রগুলো তো মাঠে যাচ্ছে, আপনি কি নিষেধ করছেন অস্ত্র উদ্ধার করতে, নাকি আপনি বলছেন প্রশাসন শোনে না? বিষয়টা ক্লিয়ার করে না কেন রাজনীতিবিদরা? এখন সরকারের পলিসি হলো উল্টো। সব সময় নির্বাচনে দেখা গেছে যারা এরকম সন্ত্রাসী তাদেরকে গ্রেপ্তার করা হয়, এবং অস্ত্র লাইসেন্সধারী যারা অস্ত্র সেগুলো জমা নেওয়া হয়, এবং অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। এখানে অস্ত্র উদ্ধার করতে পারে না এই সরকার। দ্বিতীয়ত, আপনি দেখেন প্রত্যেকটা প্রার্থীকে এবং রাজনীতিবিদ চাইলে অস্ত্র দিবে এবং তার একটা গানম্যান দিবে। নিরাপত্তা বিবেচনায় ২০ জনকে গানম্যান দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই গানম্যান আবার প্রত্যাখ্যান করেছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর এবং বর্তমান ভিপি সাদিক কাইয়ুম। এছাড়া অপর শক্তিকে রুখে দিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোট যত ঘনিয়ে আসবে ভয় সংশয় তত কেটে যাবে, এটি বলেছেন প্রধান নির্বাচন কমিশনার। আর আজ দুপুরে খুলনায় এক এনসিপি নেতাকে গুলি করা হয়েছে। কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যাদেরকে সন্দেহ করা হচ্ছে এমন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর বাংলাদেশে আসার কথা রয়েছে। তার আশাকে কেন্দ্র করে গণসংবর্ধনার আয়োজন করা হচ্ছে। রাজধানীর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে সেজন্য মঞ্চ করা হয়েছে, আমরা যেমনটি দেখেছি। বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। নিরাপত্তা শঙ্কা যেমনটি রয়েছে, তেমনি সবচেয়ে এই মুহূর্তে সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপিতে উচ্ছ্বাস, আনন্দ এবং ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে উৎসাহ উদ্দীপনা তো রয়েছে নেতাকর্মীদের মধ্যে। কি হচ্ছে রাজনীতিতে, এটি নিয়ে আজকে কথা বলতে চাই। RSS স্টিল জনতন্ত্র গণতন্ত্রে আপনাদের সঙ্গে আছে শেখ জায়েদ, আমার সঙ্গে দুজন অতিথি আছেন স্টুডিওতে, পরিচয় করে দিচ্ছি। ডানে আছেন অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্ট, স্বাগত আপনাকে। সর্বডানে আছেন জনাব এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক, স্বাগত আপনাকেও। শুরু করতে চাই জনাব এম এ আজিজ আপনাকে দিয়ে। ভূমিকায় একটু বলেছি, প্রশ্ন একটাই, কি হচ্ছে রাজনীতিতে, আপনি কি দেখছেন? দেখেন, এখন যে অবস্থায় আমরা এসে পৌঁছেছি, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। সরকারের পক্ষ থেকে নির্বাচনের প্রস্তুতি দৃশ্যমান দেখা যাচ্ছে যে তারা প্রস্তুতি নিচ্ছে। আজকে 4টে গাড়িও উদ্বোধন করেছে। সুতরাং প্রস্তুতি যদি ধরি, সরকারের পক্ষ থেকে দৃশ্যমান যে প্রস্তুতি পুরোটাই আছে। কিন্তু ধরেন এই যে আপনি বললেন যে অলরেডি কি ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে। এখন আপনার ৫ই আগস্ট পরিবর্তনের পরে আপনার 60% আপনার 60% পুলিশ স্টেশন লুট হয়ে গেছে, অস্ত্র লুট হয়ে গেছে, পুলিশও নিহত হয়েছে, সেটা ধরলাম না। এরপরে এই ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার আগ মুহূর্তে প্রায় ২.৫ লক্ষ অস্ত্র লাইসেন্স দিয়েছে তাদের নেতাকর্মীদের কাছে। তো সুতরাং এই অস্ত্র আজ পর্যন্ত পরে যৌথ বাহিনী লাগানো হলো, দেখা গেল ছুরি কাঁচি এইগুলো দেখলাম, কোনো অস্ত্র উদ্ধার দেখি নেই। এখন আবার ডেভিড হান্ট সেকেন্ড ফেজ চলছে। সেকেন্ড ফেজে দেখা গেল একজনকে গ্রেপ্তারের বদলে এক শিশু হ্যান্ডকাপ পরে নিয়ে যাচ্ছে। আমি তো ক্রিমিনাল কিছু ধরছে, আমার ধারণা হচ্ছে যে আওয়ামী লীগের কিছু কর্মী ধরছে আর কি। এখন তো নেতারা সব পলাতক, কর্মী ধরছে। তো এদিকে ধরেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক তিনি অনেক আগেই বলেছেন যে তার কাছে প্রমাণ আছে ৫০ জন প্রার্থীকে টার্গেট কিলিং করা হবে। রাশেদ খান গণ অধিকার পরিষদের। তো এর পরের কিন্তু হাদিকে ঠিকই টার্গেট কিলিং করা হয়েছে। একটা ধরেন গণ অধিকার পরিষদের রাশেদকে যদি জিজ্ঞেস করতো, তার কাছে সে বলছে প্রমাণ আছে, তো তার প্রমাণটা নিতে পারতো। এখন ধরেন যেভাবে সাদাসিধে ভাবে এই হাদি যে ইলেকশন ক্যাম্পিং করেছে, পায়ে হেঁটে, রিক্সায় চড়ে, মানুষ নিয়ে, এই ইত্যাদি, শোনা যায় যে তার সাথে ক্যাম্পিংয়ে ছিল সেই শুটারই তাকে শ্যুট করেছে। তো এখন সে জীবন দিয়েছে। এরপরেও আপনি দেখেন, এরপরেও আপনার এর আগেও আপনার চিটাগাংয়ে 2 জন, আবার খুলনায় 2 জন কোর্টে, তারপরে আজকে আপনার যেটা আপনি বললেন খুলনায় আপনার এনসিপির শ্রমিক
প্রধান, শ্রমিক দলের খুলনা প্রধান, বিভাগীয় প্রধান, তাকে কিন্তু আপনার ইয়ে করে গুলি করা হয়েছে, হ্যাঁ মাথায়। গুলি করা হয়েছে। তো সুতরাং এটা তো চলছেই। এখন সরকারের পলিসি হলো উল্টো হচ্ছে। ধরেন এই অস্ত্র কিন্তু উদ্ধার হয় নাই। সবসময় নির্বাচনে দেখা গেছে যারা এরকম সন্ত্রাসী তাদেরকে গ্রেপ্তার করা হয়, এবং অস্ত্র লাইসেন্সধারী যারা অস্ত্র সেগুলো জমা নেওয়া হয়, এবং অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। এখানে অস্ত্র উদ্ধার করতে পারে না এই সরকার। দ্বিতীয়ত, আপনি দেখেন প্রত্যেকটা প্রার্থীকে এবং রাজনীতিবিদ চাইলে অস্ত্র দিবে এবং তার একটা গানম্যান দিবে। জি। তাহলে আপনি চিন্তা করেন, যদি 150-200 প্রার্থী হয়, প্রার্থীর গানম্যান যদি থাকে, তাহলে 150টা মিনিমাম ধরলাম, ধরেন 150 জন নিল, 150 মানে 300 অস্ত্র আপনি দিবেন, হ্যাঁ লাইসেন্স দিবেন, তাহলে সারা দেশ জুড়ে আপনি অস্ত্র ছড়াই দিলেন। তো এখন সব গানম্যানের ট্রেনিং আছে অস্ত্র চালানো, হ্যাঁ পেটে লাগাইতে চোখে লাগাবে, চোখে লাগাইতে পেটে লাগাবে, আরেকজনের চোখে, রাজ্জাকি ভাইয়ের চোখে লাগাই দিবে, এরকমই তো হবে। অস্ত্র চালানোর তো ট্রেনিং লাগে, আপনি দিয়ে দিবেন সবাইকে। ধরেন যে প্রার্থীকে দিবেন, জি। তার ট্রেনিং আছে, অত সহজ না তো। অস্ত্র আপনি বলছেন যে সরকার মানে উল্টো কাজ করছে, অস্ত্র উদ্ধার বদলে অস্ত্র দিচ্ছে আরো দিচ্ছে, আচ্ছা। দিয়ে সারা দেশটাকে অস্ত্রের ভান্ডার বানায় ফেলতেছে। তো তাহলে এটা কিভাবে নিয়ন্ত্রিত হবে? কিভাবে নিয়ন্ত্রিত হবে? আর ইলেকশন যদি হতে হয়, জি। সব স্টেক হোল্ডারের কভারেশন লাগবে, সরকার, ইলেকশন কমিশন, রাজনৈতিক দল এবং ভোটার। জি। আপনার রাজনৈতিক অভ্যুত্থানের শক্তি তো দ্বিধা বিভক্ত। আপনি বলেন, যদি ধরেন একটা সেন্টারে 4,500 আপনার সেন্টার হবে, 4,500-এ এই কয়জন, ধরেন 4টে পুলিশ দিলেন, 4টে আনসার দিলেন, আপনি আর্মিতে তো হবে স্ট্রাইকিং ফোর্স, হয় থানা হেডকোয়ার্টারে না জেলা হেডকোয়ার্টারে। তো এখন ধরেন জামাতের 200, যেভাবে রায় বেরলি, জামাতের 200 কর্মী আর বিএনপির 200 কর্মী সেন্টারে হাজির থাকলো, আপনি বলেন। এরপরে দেখা গেল, গোড়ার সময় দেখা গেল যে অমকে এগিয়ে আছে, বাস আরেকজন হামলা করলো, তো ওই পুলিশ ঠেকাবে কিভাবে? ঠেকাবে কি করে? ওই বাক্স নিয়ে দৌড়াবে তো। আর যে বিএনপি মহাসচিব যে বললেন যে অপশক্তিকে রুখে দিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি, অপশক্তি কাকে বোঝানোর চেষ্টা করছেন? অপশক্তি বলতে এখন যারা আগে, আমি বলবো বিএনপির সাথেই ছিল, তারা এখন আপনি দেখেন না, আল্লাহ ভোট দিলে ব্যস্ত পাওয়া যাবে। একজন তো বলছে, আপনি ব্যস্ত পাইতে চাইলে এবং ব্যস্তের সামনের সারিতে থাকতে চাইলে, তাহলে আপনাকে জামাত ছাড়া কোনো বিকল্প নেই। জামাত ছাড়া কোনো বিকল্প। জামাতকে অপশক্তি মানে মনে করছেন? আমার তো ধারণা তাই, অপশক্তি তো বটেই, তারা তো অপশক্তি, তো তারা তো যেভাবে তাফালিং শুরু করছে, ইলেকশন তো হতে দিচ্ছে না। তারাই তো সবার আগে প্রার্থী সব জায়গায় দিয়ে সেটা তো দিচ্ছে ওয়েস্ট প্রেসিডেন্ট। তাহলে তাই যদি হয়, তাহলে আবার তাহলে আনুপাতিক নির্বাচন চাই কেন? আর ইউনিট সরকার তো এক ধরনের আনুপাতিক নির্বাচন দিয়েছে, এখনো চায় নাকি? হ্যাঁ, এখন আবার শব্দ শুনিনি আনুপাতিক, কারণ এই যে 300 সিটে, এটা হলো 300 সিটে অনুপাতে উচ্চকক্ষে যাবে, এই জায়গায় অনুপাত করছে, মানে মাঝামাঝি। ইউনিট সরকার এমন ভাবে দিচ্ছে 84টে সংস্কার প্রস্তাব 4টের ভিতরে। এই সিস্টেম তো আগেও ছিল, যেমন নারী আসনের ক্ষেত্রে তো অনুপাতেই দিত। না, সেটা হলো প্রার্থীর অনুপাত, যত সিট পাইতো তার অনুপাতে ছিল। এবার হলো ভোটের অনুপাতে। আবার আসবো আপনার কাছে, অ্যাডভোকেট আবু হানান রাজ্জাকি, আপনার কাছে শুনতে চাই, রাজনীতিতে কি হচ্ছে, ভোটের দিকে কি এগুচ্ছি কি আমরা ঠিক মতো? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার বড় ভাই আজিজ ভাই, যদিও তার সাথে আমার ঝগড়াঝাটি কমই হয় মোটামুটি, আমি তারে খুব লাইক করি। আমিও করি। দেখেন, দেশটা একটা মস্করায় পরিণত হয়েছে। কেন বলি আপনাকে, যেমন উনি বললেন যে বেহেস্তের টিকিট দেয় জামাত, বেহেস্তের টিকিট এখন দুই পক্ষেরই দেখি না, যাই হোক, বেহেস্তের টিকিট দিতেছে। কেউ বলতেছে যে আমরা এত কোটি পরিবারে মাসিক এত দিব টাকা ক্ষমতায় আসলে, বলছে না? আচ্ছা, তার মানে কি, একজনে দেবে দুনিয়া আর একজনে দেবে আখেরাত। মানে দুনিয়ায় চাউল ডাল দরকার আছে, কিনে খাইবেন, আর মরার পর ওই তসবিদের আপনি বেহেস্ত পাইবেন। মানে এটা তামাশা মস্করা। আর 2 নম্বর, যদি আপনি অন্যভাবে যান, তাইলে আপনি রাজনীতিতে এইসব পার্সু করা জায়েজ। মানে কারে কি বলে আপনি ভোট নিবেন? কেউ বলছেন ক্ষমতা আসলে এত কোটি চাকরি দিব, ফ্যামিলি কার্ড,
দেওয়া হবে। টানা 50 বছর ক্ষমতায় থেকেও কেউ 50, 60, 70 লক্ষ চাকরি দিতে পারবে না। চাকরিটা কোথায়? একটা মস্কার আর কি। এতটুকু একটা দেশ, 18 কোটি লোক, আপনি চাকরি দিবেন কোথায়? কি জায়গাটা কোথায় চাকরি দেওয়ার? যদি চাকরি দেওয়ার লোক থাকতো 20 কোটি লোকের জন্য 2 লাখ পুলিশ থাকে। 20 কোটি লোকের জন্য কি 2 লক্ষ পুলিশ থাকে? পারবেন না। এগুলো সবই হলো রাজনৈতিক স্ট্যান্ডবাজি বলে যাকে। আর রাজনীতিতে আলাপ করি আমরা, যারা টিভিতে আলাপ করি আর যারা শোনে টকশোগুলো যে আমরা করি, দেখুন কমেন্ট দেখেন যে বানান লেখে এমন একটা সার্কেল দেখে, ওই সার্কেলগুলো কি মানুষ ক্যাশ করে। আর যারা এই আজিজ ভাইয়ের মতো লোক কয়জন আছে বাংলাদেশে, এরা ভোট কেন্দ্রে না গেলেও কিছু আসা যায় না। আপনি এরকম লোক খুঁজে কয়জন পাইবেন সারা বাংলাদেশে? 70%, 80% লোক হইলো দিন আনি দিন খাই এই কায়দার লোক। এরা ফেসবুক দেখে কমেন্ট করে, এইটা করে সেইটা করে। এই তামাশা বললাম কেন? আপনি একদিকে হাদি হত্যা, জি, খুলনায় এনসিপির নেতা গুলিবিদ্ধ, আমি রাজনৈতিক ঘটনা বলছি। অন্য ঘটনা যে ময়মনসিংহেও পুরে মারছে, আজকে শরীয়তপুরে ছাত্রদল এনসিপি সংঘর্ষ হয়েছে, এই তো মানে আমি রাজনৈতিক কথাগুলো বলতেছি। একদিকে বলতেছে নির্বাচন যত ঘনায় আসবে আইন শৃঙ্খলা পরিস্থিতি তত নিয়ন্ত্রণে আসবে। তো নির্বাচন যত ঘনায় আসছে তত আপনি গানম্যান দিতেছেন, মানে কি? আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, গানম্যান দিতেছেন। আবার কেউ কেউ বীরত্বের সাথে আবার রিফিউজও করতেছেন। তারা বলছেন যে সাধারণ জনগণের নিরাপত্তা যেখানে নিশ্চিত করা যাচ্ছে না, ওগুলোও রাজনৈতিক আলোচনা। এইভাবে ওনার বক্তব্য ওই দিচ্ছেন। বক্তব্য বলতে পারে। আপনি দল বিসর্জন দিয়ে বিএনপিতে যোগ দিয়ে একটা এমপি টিকিট চায়। আজকে এহসানুল হুদা যোগ দিয়েছেন। হ্যাঁ, আজকে এহসানুল হুদা জাতীয় দল বিলুপ্ত করে, তো আমি সেটাই তো বলতেছি, 12 দলের সমন্বয়। জনগণকে ভালোবাসেন আপনি, আইডিওলজিতে থাকেন না, আপনি এমপি হইতে হবে কেন? কারণটা কি? কারণটা কি? আবার এটা বড় একটা সবচেয়ে বড় দল ফলাও করে অমুকে যোগ দিছে আমার দলে, টোটাল লোক গড়েন 5 জন যোগ দিছে। ওই টোটাল দলটা গুনলে পাইবেন 10 জন। অর্থাৎ সবচেয়ে বড় দলে যে দলটা যোগ দিছে তার যদি 5 কোটি লোক থাকে, তার সাথে 5 কোটি 10 জন লোক হইল, বিনিময়ে একটা সিট পাবে। তো এইগুলা প্রহসন। আপনি সরকার অস্ত্র উদ্ধার করতে পারে নাই, কাউন্টার অস্ত্র দিতেছে, যেটা আজিজ ভাই বলল। আমাদের সরকারের খালি আমি দোষ দেই। এই ব্যাটা তো ফেব্রুয়ারি মাসে চলে যাবে নির্বাচন হইলে, নাকি না চলে যাবে না? নির্বাচন হওয়ার পর ক্ষমতা আছে 2 দিন থাকার। না, নির্বাচন হলে তো যাবেই। 2 দিন ক্ষমতা থাকবে। এতদিন দিল না কে? সেটা তো আরেক প্রশ্ন। এতদিন দিল না কেন? নিতে পারেন নাই কেন? ক্ষমতায় 5 দিয়ে হাঁটে গেলে যে জীবন থাকতে বলে, এই জন্য ক্ষমতার লোভে। শুনেন, ডাকলেই যাই, আইসা বলি ও বেড়ে আমেরিকাতে আইসে, ওর কাছে যামু কেন? ওকে, আবার ডাকলে যান কেন? কেউ তো কইতে পারলেন না। আপনি নির্বাচন দিয়ে যান গা, কোথাকার নির্বাচন, কোথায় গেছে? দল মত নিয়ে কেউ নাই তার সাথে। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যে অস্ত্র দিতেছেন, রাজনীতিবিদরা কি একবারও চার্জ করছে যে আপনি পুরনো অস্ত্র উদ্ধার করতে পারেন না, আবার নতুন অস্ত্র দিতেছেন? এই অস্ত্রগুলো তো মাঠে যাচ্ছে। আপনি বলতেছেন যে সরকার ব্যর্থ, আমিও বলি সরকার ব্যর্থ। মাঠে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আর্মি আছে, মাঠে পুলিশ আছে। রাজনীতিবিদরা কি সত্যটা, আপনি ব্লেম গেম না খেইলে গিয়ে জিজ্ঞেস করেন না মাননীয় প্রধান উপদেষ্টা, মাঠে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আর্মি আছে, পুলিশ আছে, অস্ত্র উদ্ধার হইতেছে না, হাদিরে গুলি মারলো তাকে ফের পাওয়া যাচ্ছে না, কিন্তু ময়মনসিংহে যে কাকে পোড়ায় মারছে, পিটাইছে, তার আসামি গ্রেপ্তার করে কিছু রিমান্ডেও নিছে। মানে কেন এই পার্থক্যটা কেন? আপনি কি নিষেধ করছেন অস্ত্র উদ্ধার করতে, নাকি আপনি বলছেন প্রশাসন শোনে না? বিষয়টা ক্লিয়ার করে না কেন রাজনীতিবিদরা? ঠিক, এই কি ঠিক, এই ব্লেম গেম কেন? ওয়াই ইউ আর চিটিং দ্য পিপল? সরকার পারে না, সরকার পারে না। এই সরকার তো শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিছে। বাংলাদেশে কোন সরকারটা আছে রাজনৈতিক যাইছে শেখ হাসিনার জেল দিবে? বরং কোন নির্বাচিত সরকার আসার পর এই বিচার আর হবে না। আই এম থ্রোয়িং এ চ্যালেঞ্জ। যে দল ক্ষমতায় যাবে বা যারা নির্বাচন করে, একটা লোক কি আজ পর্যন্ত বলছে এই বিচার আমরা কন্টিনিউ করব? বলুক, এই বিচার আমরা কন্টিনিউ করব। বরং আপনি লিখে রাখেন কেন নির্বাচনের জন্য তৎপর, শুধুমাত্র তাদেরকে রিলিফ করার জন্য, যাদেরকে এখনো কাস্টডিতে রাখছে সার্ভিং অফিসার। আমি সার্ভিং অফিসারের বিরুদ্ধে না, আমি বলছি যে অপরাধ করুক। পারবে কেউ? পারবে না। সুতরাং আপনি রাজনৈতিক
দল ক্ষমতা আসার মানে হচ্ছে অন্য রাজনৈতিক দলের সেফ করা। এখন যে প্রশ্নটাই ছিলাম, কেউ প্রশ্ন করে নাই যে আপনি অস্ত্র উদ্ধার করতে কি নিষেধ করছেন, নাকি আপনি বলছেন প্রশাসন কাজ করে না। গেল এক সাইড। সেকেন্ড সাইড আসেন, বাংলাদেশের রাজনৈতিক দল এখন বিরাট ভূমিকা, যেটি মাঠে আছে। আইজিপি গিয়ে জিজ্ঞেস করতে পারছে একবারও যে ভাই অমুকরা গেলে গরম পানি মারেন, অমুকরা গেলে ঠান্ডা পানি মারেন? সরকার বলছে? সরকার বলছে ঠান্ডা পানি আর গরম পানি পাইছে। প্রশ্নটা করেন না কেন? এই ব্লেম গেম, এই চিটিং দ্য পিপল চলবে না বাংলাদেশে আর। চেঞ্জ ইজ নো ডাউট অ্যাবাউট ইট। নির্বাচন হতে পারে, নির্বাচন ক্ষমতায় যেতে পারেন, ভালো হচ্ছে না, হবে না। নির্বাচনও ভালো হবে না, কিছুই ভালো হবে না। নির্বাচন পরিষ্কার, বাংলাদেশের ইতিহাসে জঘন্যতম নির্বাচন হবে এবং রক্তাক্ত নির্বাচন হবে। কারণ আপনি সেদিন হাদি মারা গেছে, আবার আজকে গেল এনসিপির, আজকে মারা যায়নি, বেঁচে আছে। ঠিক আছে, গুলি করছে। আর একজনের নাম বললো 50 জন। আচ্ছা সব বাদ দিলাম, একজনে কয় 50 জন মারবে, তাহলে 2 জন মারছে, 2 জনের গায়ে গুলি মারছে, আরো 48। একটাবার তারা জিজ্ঞাসাও করতে, এইটাও সরকার নিষেধ করছে? আমি জানতে চাই, প্রশাসনকে চ্যালেঞ্জ ছুঁয়ে দিলাম কি না করছে? তো কালকে স্টেটমেন্ট দেন না যে সরকার নিষেধ করছে। আরেকজন বলতেছে ইন্ডিয়া থেকে 80 জন লোক, এখানে 80 জন গুনছে। উনি কোন হরিদাস পাল? ওরকম 1 ডজন লোকরে ভারত 10 টাকা দিয়ে কেনে কিনা আমার সন্দেহ। 80 জন, 81ও না, 79ও না। আবার পালায় গেছে, কেমনে 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 পালায়, সব জনগণকে ক্যাচিং। তাকে ডাকেন না কেন? কথার কথা বলছি আমি। এই যে একটা তামাশার রাজনীতি, এবং এগুলো মানুষ খাচ্ছে বিগলিত হইয়া। দিক নির্দেশনা বিহীন দলগুলো চলছে। দেখেন না আমার কোন দলটার কি এখন পর্যন্ত, কোন দলটা বলছে যে আমরা ক্ষমতায় গিয়ে এই এই কাজগুলা করব, আমার ফরেন পলিসি হবে এই। তারেক রহমান 31 দফা দিয়েছেন। নূহ নবীর আমলের কাহিনী আমরা শুনলাম সেই দিন, 2 বছর আগে দিয়েছেন, 3 বছর দিয়েছেন। আপনি করবেন ভালো কথা, এইগুলো তো আপনার নিজের গঠনতন্ত্রে আপনি ঢুকান নাই। আপনি যে প্রশ্নটা আমাকে করলেন, আপনি করবেন এটা আমার সংবিধানে ঢুকান লাগবে কেন? আপনার গঠনতন্ত্রে লেখেন না। আমি হোমওয়ার্ক, আমি কালকে কার কার সাথে দেখা করব, আমি কি কি কাজ করব, আমার ডায়েরিতে লিখি না কেন আগে? আমি ক্ষমতা এসে করব, ভালো কথা। তার মানে জবাব হচ্ছে, আপনি বলছেন যে রাজনীতিতে তামাশাই হচ্ছে। তামাশা না তো, তামাশা মস্করা। কারণ একটা কথা দিয়েই রাজনীতিতে করে, সেটা কি? রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। কোথায় পাইছেন এটা? আপনি আপনার নিজের সন্তানের কাছে একটা বিষয় নিয়ে 2 দিনে 3 পদের কথা বলে দেখেন, কি তোমার একজোড়া জুতা কিনে দিব, আজকেই কিনে দিব। ওকে, দুপুরবেলা করলেন আজকে তো হচ্ছে না, কালকে কিনবো। কালকে গিয়ে বললেন সপ্তাহের অপেক্ষা করো। ইউ আর এ লায়ার অ্যান্ড ইউ আর এ চিট, এইটা বলবে সন্তান। আর রাজনীতিবিদরা যে বলে বৈধভাবে প্রতারণা করতেছে। রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। আমার প্রয়োজনের সাথে নিয়ে মন্ত্রী বানাবো, আর আমার প্রয়োজন না হইলে ভাই তোমার গায়ের থেকে গন্ধ আসে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। একটা বিরতি নেই, বিরতি থেকে এসে আরো কথা শুনবো। দর্শক, শুনছিলাম রাজনীতির বর্তমান পরিস্থিতি নিয়ে, কি হচ্ছে এটি নিয়ে দুজন আলোচক বলার চেষ্টা করেছেন। একটা বিরতি নিচ্ছি, ফিরছে একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবার স্বাগত। দেখছেন আরএসএল স্টিল, জনতন্ত্র গণতন্ত্র। আলোচনায় ছিলাম দেশের রাজনীতিতে কি হচ্ছে এই প্রসঙ্গে। শুরুতে আসতে চাই আজিজ ভাই আপনার কাছে। দীর্ঘ 9 মাসের মতো সময় ঐক্যমত্য কমিশনে বসে আলোচনা হলো, জুলাই জাতীয় সনদ নিয়ে অনেক কথাবার্তা হলো, তারপরে এটি স্বাক্ষর হলো, অনেক রাজনৈতিক দলতে স্বাক্ষর করলো, গণভোটের সিদ্ধান্ত হলো এবং গণভোট হবে একই দিনে। রাজনীতির মাঠে গণভোট নিয়ে কেউ আর এখন কোনো তেমন কথা বলছেন না। আজকে প্রধান উপদেষ্টা গণভোটে হাত ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। বিএনপির পক্ষ থেকেও গণভোট নিয়ে তেমন বয়ান নেই। জামায়াত অল্প স্বল্প বলেছে যে গণভোটে হার পক্ষে তারা কাজ করবে। গণভোটের বিষয়টি গুরুত্ব পাচ্ছে না কেন? দেখেন, গণভোট রাজনীতি ভাই আগেও জানে এটা অবৈধ, এক অবৈজ্ঞানিক। কারণ 84টা সংস্কার 4 দফার মধ্যে ঢুকাইছে ইউনূস, ঢুকাইছে এর ভিতরে হ্যাঁ অথবা না দিবে। এটাও একটা অবৈজ্ঞানিক সিদ্ধান্ত। মানে মানুষকে কি চালাকিটা, আগে যে রাজনীতি ভাই বলছেন না মস্করা, ইউনূস সাহেব জনগণের কাছে মস্করা করছে। আমি কি ভোট দেবো বলেন? আমি কি ভোট দেবো? 4 দফার ভিতরে আমি 4টে একমত হব? একটা তো নাও হব। 2, এটা আদেশ দিয়েছে, আদেশের উপরে হ্যাঁ না ভোট হবে। এটা কেমন কথা? আদেশ তো অবৈধ, আদেশে হ্যাঁ ভোট হবে। 2, আপনি যেটা বললেন, এখানে প্রথম দিকেই বিএনপি উষ্মা প্রকাশ করছে যে তাদের
নট অফ ডিসেন্ট এটার ভিতরে নাই। সে কারণে কি বিএনপির আগ্রহ কম? না, শোনেন, তারপরে আপনার জামাতের 4টে ছিল, সেটা নাই। এনসিপির একটা ছিল, নোট মানে কারো নোট অফ ডিসেন্ট রাখা হয়নি। না, রাখা হয় নাই, কারো রাখা হয় নাই। তো প্রয়োজনে ইশতেহারে থাকবে, আলোচনা হয়েছিল, ইশতেহারেও কথা বলা নাই যে ঠিক আছে এখানে নোট অফ ডিসেন্ট না থাকলে ইশতেহারে যাবে, তাও নাই। হ্যাঁ, তো এখন প্রশ্ন হলো যে এই যে নো ভোটের ট্রেন 4টে বাস ছাড়িয়ে দিলেন, হ্যাঁ অথবা না, এখন আমার তো মনে হয় যদি না ভোট হয় তাহলে কি করবেন? তার মানে কি রক্ত দেয় নাই শিশুরা? সংস্কার 1000 হবে না। লোক, 1,500 লোক শিশু দেয় নাই? হ্যাঁ, অভ্যুত্থান ঘটে নাই? ব্যাপারটা তো তাই দাঁড়াবে। এই লটারি খেলতে ইউনিট সরকার গেল কেন? আমার বক্তব্য, অভ্যুত্থান হয়েছে, শিশুর থেকে শুরু করে আপনার জাতিসংঘ বলছে অবশ্য 15 তারিখ পর্যন্ত 1400 লোক মারা গেছে, সরকারের হিসাব 800 বেশি। 800 বেশি, 826 না 36। এই শিশুর কোলে, মায়ের কোল থেকে আপনার শিশু মারা যায় নাই। হ্যাঁ, আপনার তো সুতরাং এগুলো কি না হয়ে যাবে? এই লটারির ভিতরে তো ফেলানো উচিত হয় নাই। হ্যাঁ, এখন যদি না ভোট যেতে কি করবেন? এবং না ভোট জেতার সম্ভাবনা বেশি। কেন? কারণ হচ্ছে ওই যে আগের দিকেই, প্রথম দিকে যখন জুলাই সনদ তৈরি করা হলো 4 দফা দিয়ে, তখন কিন্তু বিএনপি যা বলার মেসেজ দিয়ে ফেলছে, বলছে যে আমাদের ইয়ে নাই, আমরা যেটুকে স্বাক্ষর করেছি ওইটুকুতে আছি, আমরা নোট অফ ডিসেন্ট নাই, ওটুকের মধ্যে নাই। হ্যাঁ, তার মানে নোট অফ ডিসেন্ট যেগুলো দিছে সেগুলো তারা মানতে নাও পারে, বলে দিছে, এবং তাদের নেতাকর্মীরা মেসেজটা পেয়ে গেছে। সুতরাং আমার অনুমান যে আমি ব্যক্তিগতভাবে, আমি যেহেতু নোট অফ ডিসেন্ট সব হাইড করা হয়েছে, আমি তো না ভোট দেবো। জি, ধন্যবাদ। সুতরাং আর এরপরে আপনি দেখেন যদি আওয়ামী লীগের যে ভোটাররা আছে, জি। তারা যদি ভোট কেন্দ্রে আছে, তারাও না ভোট দিবে। সুতরাং না ভোট যদি জয়যুক্ত হয় কি করবেন আপনি বলেন? জি। কে জবাবদিহি করবে এটা? অ্যাডভোকেট আবহানা রাজ্জাকি উনি বলেছেন অবৈধ এই গণভোটের আয়োজনও অবৈধ, এবং এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এটিও অবৈধ, এবং উনি বলছেন না জয়ের সম্ভাবনা বেশি। ওনার কথা যদি ধরি, গণভোট অবৈধ না, সবকিছু অবৈধ, সাংবিধানিকভাবে নাই, আবার একই দিনে নির্বাচন এবং গণভোট, সেটাই কোন সংবিধানে আছে? আমার দেশের কোন সংবিধানে লেখা আছে এখন যে একই দিনে এই গণভোটও হবে এবং নির্বাচন হবে? কোথায় আছে সেই সংবিধানটা? কোথায়? আমি শুরুতে বহু আগে বলছি সংবিধানের মধ্যে নাই। আবারও চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, বাংলাদেশের রাজনীতিবিদরা, বিজ্ঞ রাজনীতিবিদরা গয়রহভাবে একটা নির্বাচন করতে যাচ্ছে, কোনো আইন কানুনের বালাই নেই। আপনি যখন আইন কানুনের বালাই নেই, আপনার ভবিষ্যৎ যেই নির্বাচন করে ক্ষমতায় যান তার যে কি অবস্থা হবে। কারণ সবাই যখন দৃঢ়চিত্তে বলে আমি জুলাই চেতনার সাথে ছিলাম, জুলাই আন্দোলনের সাথে ছিলাম, কারণ জুলাইয়ের অভ্যুত্থান ঘটে যাওয়ার পর এটা না বললে কেমন দেখা যায়, তাই বহুজনে বলছে, ঠিক আছে আন্দোলনেও ছিলেন, সবই মেনে নিলাম। যদি আপনি সবাই মিলে একটা কাজ করি, যে সবাই মিলে এই কাপটা এখান থেকে সরাইলাম, তারপরে আসেন এই যে ভাই সরাইছি বৈধ না অবৈধ জানি না, আসেন এটা আইনি ভিত্তি দিই আমরা সবাই মিলে, কি যে আমরা সবাই মিলে এটা সরাইছি, কাজে এটা আইনগতভাবে বৈধ, আমরা বৈধতা দিয়ে দিলাম। জুলাই সনদের বৈধতা নিয়ে এত ঝামেলা হইল কেন? আপনি তো আন্দোলনে ছিলেন, যেটা সবাই মিলে করলেন, আপনি সবাই মিলে স্বাক্ষর দিলেন না, এটা কোথায় পাঠাইছেন? গণভোটে। বোগাস, এইগুলো কিচ্ছু হবে না, বুলশিট। এখন আসেন, গণভোট না হবে, উনি যেমন বললেন, ওনার অধিকার আছে নাতে ভোট দেওয়ার, অফকোর্স আমি সাপোর্ট করি, কারণ আপনার নিজস্ব ইয়ে। বাট ধরেন নির্বাচিত হয়ে যারা ক্ষমতায় যাবেন আর যদি না ভোট দিয়ে গণভোট ফেল করে, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে গেল আরও, যে কারা জুলাই চেতনা বিরোধী কিংবা কারা জুলাই চেতনার পক্ষে। এবং এখন বাংলাদেশের 3টা রাজনৈতিক ধারা হয়েছে। জি। এক দল ক্যাশ করতেছে মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি, যেই বয়ান আগে আওয়ামী লীগ করতো, আর এক দল ক্যাশ করতেছে, আইডেন্টিফাইড হয়েছে তারা রাজাকার। যদিও এই মুক্তিযোদ্ধার রাজাকার একসাথে মিলে আবার দেশ চালাইছিল কিছুদিন, সেই চ্যাপ্টারে গেলাম না। তাহলে মুক্তিযোদ্ধা একদল, রাজাকার একদল, মাঝখানে যে ইনকলাব মঞ্চ হইল, মাঝখানে যে এনসিপি হইল, এবং হাদির জানাজা যে লক্ষ লক্ষ লোক হওয়ার পর নতুন একটা প্ল্যাটফর্মটাকে আরো কলেবর বৃদ্ধি হইল, জাগো নেতা আইডেন্টিফাই করার জন্য এখন মসজিদে ইউনিভার্সিটির পাশে করলো। এই যে শক্তিটা, এটাকে আপনি কোন দিকে ফেলবেন? এই যে 2টা ভাগ, স্বাধীনতার পক্ষ, এরে কোথায় ফেলবেন? জুলাই পক্ষ, হ্যাঁ হ্যাঁ, এদেরকে কোথায় ফেলবেন? 2 দলের কেউ তো না কেউ থেকে রিসিভ করতে হবে, আর যদি রিসিভ না করেন তাইলে কি আইডেন্টিফাই হবে?
আইডেন্টিফাই এটা হবে কি, কে মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি, কে বিরুদ্ধের শক্তি, সেটা তো পরের চ্যাপ্টার। আপনি এই মুহূর্তে এই ফোর্স হলো বাংলাদেশে ফ্যাক্টর। এটার সাথে 71-এর যুদ্ধ আর এক ইতিহাস, এই যুদ্ধের এক্সটেনশন, 71 সালের যে স্বাধীনতার এক্সটেনশন আপনার জুলাই, এটাকে আপনি কি করবেন? এরে আপনি কোন দলে ফেলবেন? আপনি পুরা দেশবাসীর কাছে প্রশ্ন করলাম, এরা কি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নাকি মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, দেশের পক্ষের শক্তি না দেশের বিপক্ষের শক্তি? আইডেন্টিফাই কিভাবে করবেন? 1 2 এদের এই দল করতে হইল কেন? এই দলটা করতে হইল কেন এনসিপি? আপনি যখন সবাই মিলে আমরা আন্দোলন করলাম, তাহলে এদেরকে করতে হবে কেন? এটা হলো পুরা তারুণ্যের শক্তি, পুরা তরুণ প্রজন্ম এখানে। তার মানে সবাই মিলে আপনি কি তরুণ প্রজন্ম রিজেক্ট করতে চান? আর সেই তরুণ প্রজন্মটাকে মেনে নেবে বলে আপনি চিন্তা করছেন? অফকোর্স নট। দ্যাট ইজ দ্য সেকেন্ড ফেজ অফ জুলাই, আই এম টেলিং ইউ। গল্প যে যত করেন, আপনি নির্বাচন করতে পারেন, নির্বাচন করেন, রক্তাক্ত নির্বাচন হবে। কেউ যদি বলে নির্বাচনে আমি নির্বাচন চাই, আপনি নির্বাচন মানে কি? নির্বাচন মানে কি তামাশা নাকি? আপনি হাদির মাথায় অপারেশন করা যাচ্ছে না, আবার বিশিষ্ট আমাদের সম্মানিত বেগম খালেদা জিয়াকে বিদেশে নিতে পারতেছিল না, কারণ স্টেবল হয় নাই। আর তার মানে কি হাদির অপারেশন করা যাচ্ছে না? অপারেশন করতে গেলে বডি স্টেবল করতে হয়, কথা আসছে তো? তার মানে কি নির্বাচনটাকে যদি ব্রেন অপারেশন ধরেন আর নির্বাচনের মাঠটাকে যদি বডি ধরেন, বডি স্টেবল হইতে হবে। টোটাল দেশ জানে যে বডি স্টেবল না, নির্বাচনের মাঠ স্টেবল না, তারপরে আপনি খালি নির্বাচন করে ক্ষমতায় যান, তাহলে হাদির অপারেশন হইল না কেন? তাহলে আমাদের ম্যাডাম দিয়ে বিদেশে গেল না কেন? তার মানে বডি পারমিট করে না। কাজে নির্বাচনের মাঠ যদি আপনাকে বডির সাথে কম্পেয়ার করেন হাদির, তাহলে এটা হলো নির্বাচনের মাঠ, হলো সেই বডি, আর ব্রেইন হলো নির্বাচন। আগে স্টেবল করেন। মাঠে দিতেছেন অস্ত্র, মাঠে দিতেছেন এইটা সেইটা, আপনি জুলাই আন্দোলনের ধার ধারতেছেন না, কিছুরই ধার ধারতেছেন না, করেন না নির্বাচন, রক্তাক্ত নির্বাচন হবে। আমি আবারও বলতেছি, বাংলাদেশের জঘন্যতম রক্তাক্ত নির্বাচন হবে। অনেক ধন্যবাদ দুজনকে। আবার বিরতির সময় হচ্ছে, বিরতি থেকে এসে আবার কথা বলবো। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র। কথা বলছিলাম চলমান রাজনীতি নিয়ে, কোন দিকে যাচ্ছে রাজনীতি, কি হচ্ছে রাজনীতিতে। গত প্রসঙ্গে অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি বলেছেন যে এই নির্বাচন হবে রক্তপাতের নির্বাচন। জনাব এম এ আজিজ, আপনার কাছে জানতে চাই, নির্বাচনে রক্তপাত ঠেকাবে কি করে? সরকার তো ফুয়েল দিছে, অস্ত্র দিচ্ছে না? এই অস্ত্র তো থাকবে, অবৈধ অস্ত্র মাঠে আছে। সুতরাং অভ্যুত্থানের শক্তি, বিশেষ করে আমি বলবো বড় দুই দলের ভিতরে যদি একটা নিরপেক্ষ নির্বাচন করার ব্যাপারে সহযোগিতা না করে, রক্তপাত তো দূরের কথা, ইলেকশনই করা সম্ভব না এই সরকারের পক্ষে। ইলেকশনে হয়তো হবে না, আপনি ভুলে গেলে চলবে না 111 সরকারের 3 বার শিডিউল পিছাইছে, তারপরে কিন্তু সরকার টেকে নেই। সুতরাং এটা ভাবার কোনো কারণ নাই যে নির্বাচন হতেই হবে, হবেই, এরকম না। কারণ অভ্যুত্থানের শক্তিরা এমনভাবে দ্বিধা বিভক্ত, সেখানে নির্বাচন হওয়ার মতো আপনার স্টেক হোল্ডার, সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে আপনার রাজনৈতিক দল। রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল আচরণ, আপনি দায়িত্বশীল আচরণ করছে না তো, এবং ইলেকশনের দিন করবে না, কারণ তাদের সবাইকে জিততে হবে, সুতরাং করবে না। তো রাজ্জাকি ভাই যে রক্তপাত করেছে, আমি বলবো রক্তপাতের মধ্যে দিয়ে নির্বাচন বন্ধ হবে। জি, ধন্যবাদ আপনাকে। রাজ্জাকি ভাই, নির্বাচন বন্ধ হলে তাহলে আমরা যাবো কই? উনি বলছেন যে নির্বাচনই বন্ধ হয়ে যাবে। কারো জন্য কিছু আটকায় থাকে না। শেখ হাসিনা চলে গেছে, দেশ চলছে। তার আগে বঙ্গবন্ধু হত্যা হয়েছে, দেশ চলছে। জিয়া রহমান সাহেব নিহত হয়েছেন, দেশ চলছে, দেশ চলবে, ওরা আপন গতিতে চলবে। শুনেন, আমার ব্যক্তিগত ধারণার কথা বলতেছি, যেই দেশে জীবের চেয়ে জড় পদার্থের মূল্য বেশি হয়, জি, জীব আর জড় পদার্থ পড়ছেন না বায়োলজিতে? তো যেই দেশে জীবের চেয়ে জড় পদার্থের মূল্য বেশি হয় এবং যেই দেশে জীবের চেয়ে জড় পদার্থের প্রচার বেশি হয় এবং যেই দেশে জড় পদার্থ ইচ্ছা করলে আগের রাইট অর্ডারে আনা যায় কিন্তু জীবন ফেরত আনা যায় না, সেইটার প্রতি সবচেয়ে কম গুরুত্ব দেওয়া হয়। যদি আপনি দেখেন যে একজন বিপ্লবী নেতা হাদি মারা গেছে এবং তার জন্য রাষ্ট্রীয় শোক হয়েছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হয়েছে, তারপরে দেখেন তো তারপর থেকে বুকে হাত দিয়ে বলেন তো কোন প্রচারটা বেশি চলছে? জড় পদার্থের উপর আক্রমণ, সেইটা বেশি চলছে, আর জীবের যে জীবন চলে গেল সেটার প্রচার নাই। তো সেই দেশে আপনি কি আশা করেন? 1400 লোক মারা যাওয়ার পর 50,000 লোক আহত হওয়ার পর
16 বছর যাবৎ যে দেশটাকে ধ্বংস করা হয়েছে, সেই দেশটা যারা বুঝাও না বোঝার ভান কইরা 16 মাসে রিপেয়ারিং চায় এবং নির্বাচন চায়, ইচ্ছা করে যদি না বুঝতে চায়, কিছুই করার নাই। আমি আরো একটা কথা বলি, এবারের ভোটে সবচেয়ে কম ভোটারের উপস্থিতি হবে, সবচেয়ে কম। কেন আমি বলছি, আমরা অতীত রেকর্ড থেকে যদি জানি, সবচেয়ে বড় দলের ভোট আছে 35%। আর একটা দল আছে তাদের ভোট নাকি কিছু বাড়ছে, সবাই বলে। আমি একটু বাড়াইয়ে নিলাম তাদের জন্য, 12, 13, 15%, তাইলে হয় 50%। পতিত সরকারের ভোট আসবে না, কারণ তারা নির্বাচন চায় না, তারা চায় ইউনূস সরকারের অপসারণ। তাহলে এই 50% লোক ভোটার, বাকি 50% কিন্তু দলের ভোটার না। ওই 50%-এর মধ্যে থেকে যদি আওয়ামী লীগের জন্য এখন বর্তমানে কমা একটু 20ও ধরি, চলে গেল, ওরা তো ভোট দিবে কি দিবে না আমরা জানি না। বাকি 30% ভোটাররা ভোট দিবে না, কাজে উপস্থিত হবে সবচেয়ে কম। এখন ভোটার যদি দেখাইতে হয়, তাইলে ভোটার দেখাইতে হলে আপনার ব্যালট মারতে হবে। সেই ব্যালট মারতে গেলে পেশি শক্তি চলবে। সুতরাং রক্তাক্ত নির্বাচন সুনিশ্চিত। বিজয় কার হবে না হবে পরের, এবং রক্তাক্ত নির্বাচন যখন হবে, সুতরাং নির্বাচনটা সহজ হবে না, নির্বাচন ফলাফলটা সহজ হবে না। সুতরাং সামনে আমাদের যথেষ্ট খারাপ আছে। আমি আবারও বলছি, সবচেয়ে কম ভোটারের উপস্থিতি হবে এইবার, আপনি দেখেন। এবং সেটাকে ভায়াবল করার জন্য যদি ভোটার দেখাইতে হয়, তাইলে পরে দেখাইতে গেলে সেন্টারে যে ঘটনা ঘটবে সেগুলো খুবই ঝুঁকিপূর্ণ। আমরা জানি না কি আছে সামনে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে এসে গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য। দর্শক, অনেক শঙ্কার কথা বলা হচ্ছে, তফসিল ঘোষণা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 25 ডিসেম্বর দেশে আসছেন। রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীলতার কথা বলা হচ্ছিল, আর কিছুটা শঙ্কার কথাই বেশি বলেছেন আলোচকরা শেষ পর্যায়ে এসে। এই সব শঙ্কা কাটিয়ে একটা ভালো নির্বাচন হোক, সেটা সবার মতো আমরা প্রত্যাশা করি। আজকের আয়োজন এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই।